দেখছেন চ্যানেল 9। প্রণব সাহকু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের পরে আমরা আবারও নিয়মিত যে ট্রান্সমিশন সেখানে ফিরে এলাম এবং আমরা কেমন ঈদ হলো সেটার বেশ ভালোই বুঝতে পারছি যে বিশেষ করে এই কোরবানির ঈদে একটি ছাগল সব কিছু উলটপালট লণ্ডভণ্ড করে দিয়েছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কার কথা বলছি এবং পুরো দেশ জুড়ে সেই আলোচনা। এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের যে চরিত্র একটি ইস্যু আসে, দুদিন পর সেটি চলে যায়, কিন্তু এই ইস্যুটি সেরকম নয়। এই ইস্যুটি নানা পর্যায়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে শুধু একটি ছাগল। আমরা আজকের শিরোনাম রেখেছি ছাগল একটি উপকারী জন্তু। আমরা আমন্ত্রণ জানিয়েছি কলামিস্ট অধ্যাপক ডক্টর জাকির হোসেন এবং লেখক গবেষক নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম, তাদের দুজনকে। আমরা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর জাকির হোসেনকে দিয়ে। জাকির হোসেন নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং ঈদের পরে আমাদের নিয়মিত আয়োজন আজকেই শুরু হলো এবং সেই ধারাবাহিকতায় আমরা শিরোনাম রেখেছি ছাগল একটি উপকারী জন্তু। কোনো ভূমিকা রাখছি না, নিশ্চয়ই অনেক কিছু আপনার যোগ করা রয়েছে, কি যুক্ত করবেন? জি, ধন্যবাদ আপনাকে। এটা হয়তো একটা মজার বিষয় যে ছাগল একটি উপকারী জন্তু, কারণ ঈশ্বরগুপ্ত অনেক আগে, অনেক দশক আগে কবিতা লিখে গিয়েছেন পাটা নামে কবিতায়। আহ রসে ভরা রসময় রসের ছাগল, তোমার কারণে আমি হইলাম পাগল। আসলে এই ছাগলের সূত্র ধরেই, 15 লাখ টাকার ছাগল কেনার সূত্র ধরেই বাংলাদেশের মধ্যে যে ভয়ঙ্কর রকমের দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির একটা ঘটনা বেরিয়ে আসছে এটাকে সূত্র ধরে। এর আগে আরো অনেকগুলো দুর্নীতির বিষয় বেরিয়ে আসছে। তো আমি আপনাকে একটা জিনিস যুক্ত করতে চাই। হয়তো আপনি এই সময়ের ভিতরে যখন দুর্নীতির বিষয়গুলো বের হচ্ছে, তখন অনেকেই ধরে নিয়েছেন যে দুর্নীতি এই সরকারের আমলে। কিন্তু আপনি যদি বিগত সরকার সময়গুলোতে দেখেন, সেখানেও তত্ত্বাবধায়কের সরকার দ্বারা নির্বাচিত সরকারের সময় পর পর 5বার দুর্নীতিতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। এটা সত্য। প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে 21 কোটি টাকা সিঙ্গাপুরের ব্যাংক থেকে ফেরত এসেছে বাংলাদেশে। কাজে দুর্নীতির যে বিষয়টি আপনি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র বাংলাদেশের সময় নয়, 5,000 বছরের ইতিহাস যদি দেখেন, হিন্দু আমলে দুর্নীতি ছিল। এখানে যে মুসলিম শাসকরা ছিল, বিশেষ করে তুগলক এবং খিলজিদের প্রশাসনিক এবং রাজনৈতিক দুর্নীতি ইতিহাসে আলোচিত বিষয় ছিল। হিন্দু শাসনামলে আমাদের হিন্দু ধর্মের একটা অন্যতম উৎস হচ্ছে আপনার মনুস্মৃতি। সেই মনুস্মৃতির 124 নম্বর অধ্যায়ে বলছে, মনুসংহিতার ভিতরে, যে রাজার উচিত যে সমস্ত রাজকর্মচারীরা, অপরাধপ্রবণ রাজকর্মচারীরা বিচার প্রার্থীদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে, তাদেরকে রাজার উচিত নির্বাসিত করা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা। আপনি যদি তারপরের দিকে আসেন, ষোড়শ শতাব্দীতে যে কবি মুকুন্দরাম, তিনি বলেছেন, তার কবিতার ভিতর লিখছেন, সরকার হইলা কাল খিল ভূমি লিখেলাম, বিনা উপকারে খায় ধুতি। অর্থাৎ সরকারের যারা রাজস্ব কর্মকর্তা অনাবাদী জমিকে আবাদী জমি দেখাই দিচ্ছে, তার বিনিময়ে আমরা ঘুষ দিচ্ছি, ধুতি ঘুষ দিচ্ছি, কিন্তু সে এটাকে অনাবাদী জমি দেখে আমাদের কাছে বেশি রাজস্ব আদায় করছে। মলুয়া লোকগীতিতে আপনি যদি দেখেন, সেখানে বলছে, আমি আমি বেশ ভালো বুঝতে পারছি যে এটি নিয়ে রীতিমতো আপনি একটি মানে পিএইচডি করার মতো পরিস্থিতি জোগাড় যন্ত্র করে ফেলেছেন। কিন্তু এই যে 15 লক্ষ টাকার ছাগল এবং সেই ছাগলটি পক্ষান্তরে আমাদের এক ধরনের উপকারী করলো, যে নানা মাত্রিক যে সম্পদের খোঁজ পাওয়া গেল এবং তারপর থেকে এই ছাগল কাণ্ডে যারা সম্পৃক্ত তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে একটি বিষয়, আবার এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের খবর যে সরকার নিশ্চয়ই তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে, তারপর তাদের এই এত আলোচনা পরে এসছে, নানান ধরনের পক্ষে বিপক্ষে মত যাচ্ছে। তো সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই আপনি হোমওয়ার্ক করেছেন যে কি কি শোনা যাচ্ছে বা এই সর্বশেষই বা কি জানাবেন জাকির স্যার? আপনি দেখুন, এটা কিন্তু যে ছাগলের ঘটনার আগেও আপনি যদি চেষ্টা করেন, আপনি জানতে পারবেন। আপনি যদি ইংরেজি মিডিয়াম যে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, আপনি দেখেন উচ্চ বেতনে যেখানে আছে, কারা পড়াচ্ছে আপনি খোঁজ খবর নেন। প্লট ফ্ল্যাটের মালিক আপনি খোঁজ খবর নেন। বিদেশে যাদের সন্তান পড়াশোনা করছে, সেই টাকা তো বাংলাদেশ থেকে যাচ্ছে, ডলার হিসেবে যাচ্ছে। কারা দিচ্ছে, কত টাকার বেতন পাচ্ছে, কিন্তু সন্তানদের জন্য কত টাকা পাঠাচ্ছে। কাজে এই খোঁজ খবরটা শুধুমাত্র পত্রপত্রিকার মাধ্যমেই নয় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার মাধ্যমে হয়েছে এরকম নয়, আমরা জানি। কিন্তু আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি কিনা বা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব কিনা, এটা বিষয়। কারণ হলো, আপনি যদি দেখেন যে আমাদের যে সরকারি কর্মচারীদের বিষয়ে একটা আইন আছে, প্রতি বছর আপনার সম্পদের হিসাব দিতে হবে। তাহলে আপনি সম্পদের হিসাব যদি প্রতি বছর নেন, তাহলে তো বের হয়ে যাবে যে কারা এটার ভিতরে করছে। আর একজন বা দুইজন পালিয়ে গেছে, এটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে
দুর্নীতিটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, শুধু এখন নয়, বহু বছর ধরে, যে এখন দুর্নীতি করলে, আগে ছিল দুর্নীতি একটা লজ্জা শরমের বিষয়, যৌনতার মতো আড়ালে আবডালে করতো, যিনি করতেন একটা নিজেকে আড়াল করে রাখতেন। কিন্তু এখন কি, যিনি দুর্নীতি করছেন, দামি গাড়ি হাঁকাচ্ছেন, আপনি তাকে সম্মান করছেন, সমাজে দুর্নীতি করলে এক ধরনের গ্রহণযোগ্যতা হয়ে গেছে। আপনি যখন টাকা দিচ্ছেন, সে বলছে লোক টাকা নিলেও লোক ভালো কাজ করে দেয়, এই যে এক ধরনের গ্রহণযোগ্যতা। আর আপনি মতিউরের যে বিষয়টি আপনি আসছেন, তিনি কি টাকা ছাপিয়েছেন? ছাপান নাই। তিনি কি ব্যাংক ডাকাতি করেছেন? করেন নাই। তাহলে কোত্থেকে আসছে? আমরা যারা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেছি, আমরা যারা ব্যাট ফাঁকি দেওয়ার চেষ্টা করেছি, আমরা যারা এক্সাইজ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছি, কোটি কোটি টাকা তার হাতে দিয়েছি। এইভাবেই তো দুর্নীতিটা হয়েছে। সেই দুর্নীতির কারণে শুধুমাত্র একা মতিউর রহমান কেন, আমি যারা দুর্নীতির যারা ঘুষ দিচ্ছি তারা দায়ী নয়। কাজে সমাজের ভিতরে দুর্নীতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আমি সেটা বলেছি, যেটা 1000 বছর থেকে শুরু করে, এবং একই সঙ্গে এই সরকার, তার আগের সরকার সবকিছুর মধ্যে জড়িত আছে। এখন প্রশ্ন হচ্ছে, এটাকে আমরা কিভাবে ঠেকাবো? একজন মতিউর রহমানের বিদেশ ঠেকাই দিলে কি দুর্নীতি বন্ধ হবে? না, বন্ধ হবে না। তাহলে সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করার সুযোগ এসেছে, সময় এসেছে যে আমরা এটাকে কিভাবে বন্ধ করবো। আমি ব্যক্তিগত মনে করি একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। যেমন বাংলাদেশের ভিতরে এক সময় আপনি দেখবেন যে এক্সট্রিমিজম এমন পর্যায়ে চলে গেছিল, আত্মঘাতী বোমা হামলা পর্যন্ত চলছিল। বিশেষ করে হোলি আর্টিজানের পর যখন সরকারের উদ্যোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে একেবারে শিক্ষার্থীরা, জনমানুষ মানববন্ধনগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, আপনি দেখেন এই ভয়ঙ্কর একটি বিষয় জঙ্গিবাদ কিন্তু বাংলাদেশের ভিতরে অনেক স্তীমিত হয়ে গেছে। এখন সারা বিশ্বে আমরা রোল মডেল হিসেবে জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে। ঠিক তেমনি ভাবে একজন মতিউর রহমান নয়, একজন বেনজির নয়, বা একজন আজিজ নয়, এইটার সঙ্গে অনেকেই যারা জড়িত আছে, তাকে বন্ধ করতে হলে যে সমাজে যে ধরনের গ্রহণযোগ্যতা আছে, সেই গ্রহণযোগ্যতার বিরুদ্ধে আপনাকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু ইমদাদ স্যারের কাছ থেকে শুনবো যে স্যার, অধ্যাপক জাকির হোসেন যে কথাটি বললেন যে সামাজিক আন্দোলন এবং এই যে সোশ্যাল মিডিয়া, আমরা দেখেছি যে এইটি কিন্তু সোশ্যাল মিডিয়া সম্পর্কে নানাভাবে নানা বিষয় আলোচিত হয়, কিন্তু এই সোশ্যাল মিডিয়াই কিন্তু পরিচয়গুলো বারবার বের করছে। যেমন আপনার নিশ্চয়ই মনে আছে যে মতিউর মানে তার অর্থের লোভ এতই প্রকট, তিনি তার সন্তানকে অস্বীকার করলেন, করার পর তিনি তার সন্তান নয় এরকম একটি মন্তব্য করলেন। এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন ছবি, ভিডিও আপলোড করে প্রমাণ করে দিল যে মতিউর মিথ্যা কথা বলছে। আবার জাকির স্যার যে কথা বলছেন যে সামাজিকভাবে যে এই সমস্ত মানুষগুলো যারা বাংলাদেশের অগ্রগতি, অগ্রযাত্রা পেছন দিকে টেনে ধরছে, এই সমস্ত দুর্নীতিবাজেরা, তাদের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা কতটা জরুরি, এবং এখন কেন তাদের পালিয়ে থাকতে হয়, পালিয়ে বেড়াতে হয়, এবং মাথার চুল ফেলে বিদেশে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, এগুলো আমরা সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়াতেও দেখছি। সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই আপনার অনেক কিছু যোগ করার রয়েছে। স্যার, কি যুক্ত করবেন? ধন্যবাদ। আসলে আমি ডক্টর জাকির যেটা 5000 বছরের ইতিহাস তুলে ধরলেন দুর্নীতির, সেখানে আমার মনে হয় একটা প্রচ্ছন্ন যে দুর্নীতি ছিল, এটা আছে, খুব একটা অস্বাভাবিক বিষয় নয়, এরকম একটা ভাবনা আমরা এখান থেকে পেতে পারি, বা আমাদের যারা অডিয়েন্স, দর্শক শুনছেন, তারাও মনে করবেন যে হ্যাঁ, অতীত হয়তো ছিল, এখনো হচ্ছে, এরকম বিষয়টা কিন্তু সেরকম নয়। এটা আমার কাছে অত্যন্ত বেদনার এবং লজ্জা। এই যে আজকে যারা নিশ্চয়ই এরা মেধাবী ছাত্র আমাদের, বা ছাত্রী, বা যারাই হোক, তারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে, তারা নিজেদের যোগ্য প্রমাণ করেছে, বাট আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থা এমন কোথাও এমন গলদ আছে, বা আমাদের সামাজিক ব্যবস্থাপনায় এমন এমন গলদের সৃষ্টি হয়েছে, আমাদের রাষ্ট্রীয় নীতি নির্ধারণে এমন এমন জিনিস সৃষ্টি হয়ে যাচ্ছে, যেখানে একদিকে কেন যারা, যেন মতিউরের কথা বললে, মতিউর একজন উনি ইয়েতে ছিলেন, এনবিআর এর সবচাইতে সংবেদনশীল পদে ছিলেন, উনি সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন। এখানে নীতি নির্ধারণ থেকে যেমন এক ধরনের, সবাই আমরা জানি, আজকে কালকে যেমন আমাদের মহান জাতীয় সংসদ একজন সংসদ সদস্য বলছেন যে কেউ যেটা পারলো না, ছাগল সেটা পারল। এটা কিন্তু একটা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। অর্থাৎ আমাদের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে শিক্ষা ব্যবস্থা, আমি প্রথমত আমাদের শিক্ষা ব্যবস্থাকে এখানে অনেক বেশি ঢেলে সাজানোর একটা সময় আসছে। যেমন আমি বলি, জাকির ভাই যেটা বললেন যে প্রাচীন কালেও এটা ছিল, প্রাচীন আবার আমাদের যারা বৈদিক যারা ছিল প্রাচীনকালে, তাদের প্রার্থনা ছিল, প্রভু আমাকে অসৎ পথ থেকে সৎ পথে নিয়ে যাও, প্রভু আমাকে অন্যায় থেকে ন্যায়ের পথে নিয়ে যাও, প্রভু আমাকে নরকের যন্ত্রণা থেকে স্বর্গের পথে নিয়ে যাও। আবার আমাদের নবী করিম ইসলাম যখন হিজরত করতে বললেন, যারা আবিসিনিয়াতে যারা গেল, যে সেখানে প্রথম প্রশ্ন করলেন সম্রাট তাদেরকে
যে তোমাদের নবী তোমাদের কি শিক্ষা দেন? তখন উত্তর দিল যে আমাদের নবী প্রত্যেক নামাজের পরে বললেন তোমরা সৎ পথে থাকবে, সৎ পথে চলবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে অনেকটা বিদরিত। শিক্ষা কি দিচ্ছে এখন? এই সমাজকে নষ্টের দিকে ঠেলে নিচ্ছে। এই যে আজকে দেখেন আমাদের শিক্ষায়, যেমন আমি দেখি কোনো কোনো মন্ত্রীর বাসার সামনে দিনের পর দিন বসে থাকে আমাদের ছাত্ররা এক নজর দেখার জন্য, এবং কি কখন একটু হাত নাড়বেন এই নাড়াটা দেখার জন্য। এরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে না, ক্লাস করছে না। মধ্যবিত্ত শ্রেণীর ছেলেদের মা বাবারা মনে করছে আমার সন্তান তো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, পাঠ নিচ্ছে, ভালো মানুষ হচ্ছে। সে কিন্তু শিখে যাচ্ছে শুরুতেই মাস্তানি করে, গুন্ডামি করে, চুরি করে, ডাকাতি করে কিভাবে সে টাকা পয়সার মালিক হবে। কারণ তার সামনে যারা উদাহরণ, রোল মডেল, তাদের চরিত্র সে দেখছে এবং 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 এই ধরনের চরিত্র দেখেই সে কিন্তু বড় হচ্ছে। সে কিন্তু করছে। আমি আমার স্যার কথা আসবো হচ্ছে, আপনার কাছে, আমি অধ্যাপক জাকির আরেকটা হোসেন, জিনিস আমার কাছে আপনার কাছে একটি ছোট্ট বিষয় জানতে চাইবো যে আসলে এই যে 15 লক্ষ টাকার ছাগলের কথা আজকে শুধু বাংলাদেশই নয় এবং পুরো দক্ষিণ এশিয়া জুড়েও কিন্তু এটি আলোচিত একটি ঘটনা। এই ধারাবাহিকতায় সেজন্য আমরা বললাম এটা বেদনা, যেমন এটা এমদাদ স্যার আনন্দের বলছিলেন, বিষয়, এটা বেদনার এমদাদ স্যার কথা যেমনটা বলছি। বলছিলেন যে ছাত্র তাদের যে শিক্ষার একটা ব্যাপার থাকে, এবং আমরা কি কখনো আমাদের সন্তানদেরকে 15,000 টাকার বই কিনে দিয়েছি যে সৃজনশীলতা শিক্ষার জন্য, মানসিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য? তো আমরা কিন্তু যে ঘটনা আমাদের সামনে দাঁড়ালো যে 15 লক্ষ টাকার ছাগল, এবং সেই ছাগল জাতীয় সংসদে যেটা আলোচিত হয় যে ছাগল যেটি করলো আমরাও সেটি করতে পারলাম না, অর্থাৎ ছাগল বলে ছাগলকে হেলা করার বিষয় কিন্তু অবশ্যই নয়। আমি জাকির স্যার আপনার কাছ থেকে শুনবো, একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে নিচে, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9, প্রণব সাহপু আবারও আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আজকের বিষয়টা ছাগল একটি উপকারী প্রাণী। যাকে স্যার প্রশ্ন আগেই রাখা ছিল, কি যুক্ত করবেন? দেখুন, কখন কি হয়েছে আমরা সেটা বলছি ইতিহাসের প্রেক্ষাপটে, কিন্তু মানুষ প্রত্যাশা করে আওয়ামী লীগের কাছ থেকে ভিন্ন কিছু। বঙ্গবন্ধু বারবার দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন এবং এমন কথাও বলেছেন যে একটা আপনার বঙ্গবন্ধু তখন তো বঙ্গবন্ধু ছিল, পিজি ছিল, পিজিতে একটা ওয়ার্ডের রক্ত সংক্রান্ত বিষয়, রক্ত পরীক্ষণ সংক্রান্ত বিষয়ে একটা ওয়ার্ড উদ্বোধন করেছে। তিনি বলেছেন আমি তো মানুষ দেখি না, অর্থাৎ অনেক মানুষ বসা আছে, আমি তো মানুষ দেখি না। অর্থাৎ এমন একটা পর্যায়ে তিনিও ছিলেন, তিনিও দেখেছেন। সেইটা থেকে কঠোর অবস্থানে যাওয়ার জন্য তিনি পরিষ্কার বলেছেন আমি একটা আন্দোলন গড়ে তুলব। আপনি দেখবেন আমি গ্রামে গঞ্জে যাব, আমি যদি দেশকে স্বাধীন করতে পারি আমি দুর্নীতিবাজদের খতম করতে পারবো, এবং দুর্নীতিবাজদের খতম করা যায় 25% দুঃখ দুর্দশা মানুষের এমনিতে কমে যাবে। এখন সময় এসেছে কাউকে আর ছাড় দেওয়ানো, কারণ দুর্নীতিবাজ দলের শত্রু, রাষ্ট্রের শত্রু, জনগণের শত্রু। কাজেই সে যেই হোক না কেন তাকে কোনোভাবে ছাড় দেওয়ার সুযোগ নাই, তাকে ধরতে হবে, বিচারের সম্মুখে আনতে হবে। এবং আমি ব্যক্তিগত বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা অনেক মারাত্মক পরিস্থিতি থেকে এই রাষ্ট্রের, এই সমাজের উত্তরণে ভূমিকা রেখেছেন। এইখানে তিনি যে জিরো টলারেন্সের কথা, ক্ষমতা গ্রহণ করার কথা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে, শূন্য সহিষ্ণুতা, সেই শূন্য সহিষ্ণুতা নীতির প্রতিফলন হতে হবে। এখানে আমি জানি না, এখন পর্যন্ত বিতর্ক আছে যে মতিউর বাংলাদেশ থেকে বের হয়ে গিয়েছে, আরেক গ্রুপ বলছে না বের হয়ে যায় নাই। বের হয়ে যাক বা বের হয়ে না যাক, দুর্নীতির বিরুদ্ধে তার যত সম্পদ আছে বাজেয়াপ্ত করতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে অন্যরা ভয় পায় দুর্নীতির বিষয়ে এরকম কোন ঘটনা সংঘটিত। জাকির স্যার, আমি একটু এমদাদ স্যারের কাছ থেকে শুনবো। অধ্যাপক জাকির যেমনটা বলছিলেন যে দৃষ্টান্ত স্থাপন করতে হবে
আসলেই আমরা আন্তরিক কিনা যে এসবের বিরুদ্ধে। এবং বঙ্গবন্ধুর কথা বললেন, এবং বঙ্গবন্ধু সর্বত্রই বলতেন যে চোরের একদিন গৃহস্থের কয়দিন, এটা আমি দেখতে চাই। এবং যে কথাটি বারবার এসছে যে কারা তাকে প্রোটেকশন দিত, তারা কিন্তু এখনও এই মুহূর্তে নানাভাবে তাকে রক্ষা করার একটা চেষ্টা কিন্তু চলছে। এবং সেইটি এক এক সময় এক এক অবস্থানের কথা আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি, কিংবা দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তদন্ত করছেন সেটি নিয়েও কথা শোনা যাচ্ছে। সব কিছুর ঊর্ধ্বে দৃষ্টান্তমূলক একটি শাস্তি হোক এই ধরনের ছাগলকাণ্ডে যারা জড়িত তাদের, এটা সবার একটা প্রত্যাশা। এন্দা স্যার কি যুক্ত করেন? ধন্যবাদ। আসলে জাকির ভাই অনেক সুন্দর করে বঙ্গবন্ধুর কথা বললেন। বঙ্গবন্ধু বলেছেন আমার চার্টার দল। আবার জননেত্রী শেখ হাসিনা এটাও বলেছেন, যদি আমি কাফনের কাপড়ও পাঠাই, আমার অনেক নেতা আছে যারা ওই কাফনের কাপড়ও কেটে কবজে রেখে দিবেন। কোনো মানুষের জন্য কাফনের কাপড়, এটার থেকে আর কোনো দুঃখের, আর কোনো কষ্টের, আর কোনো বেদনার বক্তব্য আছে বলে আমি জানি না। কথা হচ্ছে এটা একজন আমি এখানে এই ছাগল পাগল মতিউর এগুলির থেকেও বড় কথা হচ্ছে আমাদের সার্বিক এটা ম্যাক্রো লেভেলে এখন চিন্তা করার সময় আসছে। যেই সমাজ আমাদের এখন ঠুনকু সমাজে পরিণত হয়ে গেছে, যেখানে যার টাকা কোথার থেকে সমাজ তাকে দায়বদ্ধ করছে না, তুমি আয় কত, তুমি কত ব্যয় করছো, এই কথা আসছে না। এটা রাজনীতির ক্ষেত্রে, এটা আমলাদের ক্ষেত্রে, এটা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে আজকে তাকে সে প্রশ্নের মুখোমুখি হচ্ছে না। তার মানে হচ্ছে এই সমাজ এখন সেই প্রশ্ন করার মতো সাহসিক অবস্থানে নাই। সমাজকে সেখানে আনতে হবে। শিক্ষা ব্যবস্থায় এমন কিছু নাই যেখানে তার বিবেক তাকে দংশন করবে যে আমি করছি কি। হি ইজ কম্প্রোমাইজিং উইথ দ্য হোল সিস্টেম। আপনি তাকে এই যে একটু করে জাকির ভাই বললেন যে কত হাজার কোটি টাকা রাষ্ট্রের এই যে রেভিনিউকে তার ইয়ে করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে নিজের ব্যক্তিগত লাভের জন্য। 1-2% হয়তো সে নিয়েছে, 100-200% ছেড়ে দিয়েছে, ছাড় দিয়েছে। এই যে রাষ্ট্র ব্যবস্থায় আজকে আমাদের অর্থনীতির মতো যে চাপ সৃষ্টি হয়েছে রেভিনিউর ক্ষেত্রে, আজকে বাজেট আমরা স্কিপ করছি, এগুলি কিসের কারণে? এইসব প্রশ্ন সামনে আনতে হবে। এটার কারণ হচ্ছে সার্বিক ব্যবস্থাপনায় একজন মতিউর, দুজন মতিউর, এটা হচ্ছে ফোড়া একটা মাত্র সমাজের জন্য, একটা মাত্র আলামত, কিন্তু পুরা বিধ্বংসী অবস্থার মধ্যে এসে দাঁড়াচ্ছে দেশ। সেখানেই অ্যাড্রেস করতে হবে। সেটার মূল হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা যদি তাকে বলে যে আমি বিবেক দ্বারা ধ্বংসিত হচ্ছি, আই এম অ্যাকাউন্টেবল টু মাই কনসিয়েন্স, আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ, এর থেকে বড় দায়বদ্ধতা কোনো নাই। সে যে ধর্মীয় আচরণের মাধ্যমে সে যে ভয় পায় যে আমার পরকালে গিয়ে এটাকে আমার জবাবদিহি করতে হবে, আমি এই টাকা পয়সা দিয়ে কি করবো। এখন একজন মতিউর হয়তো আফসোস করতে করতে শেষ, তার নিজের কত কি পরিস্থিতি পড়লে বাবা বলে আমার সন্তান নয়। কিন্তু এইটা কি একজন ব্যক্তিকে নিয়ে আমরা খুব খুশি হওয়ার কিছু নাই। এটা আমাদের সমাজের একটা উলঙ্গ যেই অব্যবস্থাপনা, একটা সমাজের ধ্বংস হয়ে ধার প্রান্তে আসার বক্তব্য এর মাধ্যমে আমরা পাচ্ছি। বাবা যেখানে সন্তানকে অস্বীকার করার মতো একটা পরিস্থিতিতে পড়ছে, কি পরিমাণ হলে বাবা বলতে পারে, আবার কি পরিমাণ হলে কত পরিমাণ টাকা একজন মানুষের প্রয়োজন, এই বিবেকবোধ তার মধ্যে নাই। এগুলোর থেকে আমার এইটা বিষয়টা কিন্তু আমাদের কাছে রম্য। এই জন্য রম্য যে ছাগল যেটা পারলো আমরা কেউ পারলাম না, তার মানে পুরো জাতিসত্তা একটা ছাগলের পর্যায়ে চলে যাচ্ছি আমরা। এই রম্য থেকে এটা হচ্ছে বেদনা। রবীন্দ্রনাথ বলেছেন বাহিরে যার হাসির ছোটা, ভিতরে তার চোখের জল। আমরা এটা হাসছি, কিন্তু পুরো জাতির ভিতরে একটা চোখের জল এখন সৃষ্টি হবে। এটার কারণ আমরা এটাকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কত কিছুই আমরা দেখি, এবং নিশ্চয়ই আপনার কাছেও একটি ছড়া সেটিও পৌঁছে যাওয়ার কথা। সেই ধারাবাহিকতায় এটি একটি বিশেষ বার্তা, অর্থাৎ যারা বুঝবেন তারা তো বুঝবেনই, এখনও সময় এবং সাবধানতা সব কিছু মিলেই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার একটা সময়। সেই ধারাবাহিকতা কি যুক্ত করবেন অধ্যাপক ডক্টর জাকির? আমি মনে করি যে সর্বশেষ বঙ্গবন্ধু কন্যার কাছে মানুষ যে প্রত্যাশাটি করে সেটা হলো কখনোই দুর্নীতিবাজ আইনের চাইতে, বিচারের চাইতে, রাষ্ট্রের চাইতে বড় হতে পারে না। তার কাছে যত টাকাই থাকুক না কেন, যত টাকাই সে আত্মসাৎ করুক না কেন, রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, অর্থনীতির প্রয়োজনে বঙ্গবন্ধু কন্যা অবশ্যই ঘুরে দাঁড়াবেন এবং দেখাবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি কল্যাণকামী দল, বাংলাদেশ আওয়ামী লীগ ভালোবাসার দল, জনগণের দল। জি, আমরা শেষ করব। এমদাদুল ইসলাম 30 সেকেন্ডের মধ্যে আপনি কি বলবেন সমাপনী বক্তব্যে? আমার বক্তব্য একটাই, সেটা হচ্ছে আমাদেরকে পুরা সিস্টেম, পুরা ব্যবস্থাপনার উপরে
জবাবদিহিতার উপরে, এটার উপরে এখন বিশদভাবে চিন্তা ভাবনা করে নীতি কৌশল গ্রহণ করার সময় আসছে। সেখানে কোন দল সেটা বড় কথা নয়, দেশ সবার উপরে। দেশের জন্য যা যা করণীয়, জাতির জন্য যা যা করণীয়, সেটা এখন করার সময় আসছে। এগুলি কিন্তু আমরা তবে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে যে তোমার এই দেখো কি অবস্থা, কি নষ্টামি হচ্ছে তোমার সিস্টেমের মধ্যে। নোবডি ইজ অ্যাকাউন্টেবল। আপনি যদি এখন আমরা বলতেছি কি, ওই ছাগল না কিনলে তো মতিউর রহমানের মতো থাকতো, ওই জমি যদি না কিনতো, একসাথে যদি 89টা দলিল না করতো তাহলে থাকতো, ও যদি বলছে এতগুলি ফ্ল্যাট না হলে, মালিক না হলে, তাহলে তো ওটা ঠিক ঠিক থাকতো। তার মানে হচ্ছে এখানে ফ্ল্যাটের দোষ, জমির দলিলের দোষ, এটা ছাগলের দোষ। আমরা জাতি হিসেবে যাদের এগুলি এক্সপ্লেনেশন দায়বদ্ধ, তারা কোনো অবস্থায় কোথাও দায়বদ্ধ নয়। এটা হচ্ছে সবচেয়ে বেদনার, দুঃখের, লজ্জা। আজকে পৃথিবী যদি জানে যে একটা ছাগলের জন্য পুরো একটা জাতির এখন দুর্নীতির সমস্ত বিশাল আকারে আমাদের সামনে ভেঙে আসে পড়ছে, মাথার উপরে পড়ছে, আমরা মাথাও তুলে দাঁড়াতে পারছি না, লজ্জায় মুখ দেখাতে পারছি। এটার থেকে পরিত্রাণ জাতি পেতে চায়, এবং সেটার জন্য যা যা করণীয় এখন এই সময় করার। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অধ্যাপক ডক্টর জাকির হোসেন এবং মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম, আপনাদের দুজনকে আবারও কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।